আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমন 10 মার্ক সিরিজের পরিবেশ রসায়নের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1-এ আমাদের আলোচনার বিষয় যে আমাদের বোর্ড পরীক্ষায় এই টাইপের একটা ম্যাথ আসে, যে গ গ দুইটাতে আসে পরিবেশ রসায়নে, যে দুইটা পাত্র দেয়া থাকবে, দুইটা পাত্রকে একটা নতুন পাত্রে মিক্স করব। মিক্স করলে আমাদের এই যে প্রথম পাত্রে একটা চাপ ছিল, দ্বিতীয় পাত্রে একটা চাপ ছিল, তো এই তৃতীয় 3 নম্বর পাত্রে যখন আমরা এই দুইটা গ্যাস মিক্স করব, তখন আমাদের এই 3 নম্বর পাত্রে মোট চাপ কত হবে। তো এই প্রশ্ন একটা এরকমই, যে 3 নম্বর পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে। তো এবং ঘ নম্বরে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে এই দুইটা গ্যাস আছে, একটা এ গ্যাস একটা বি গ্যাস, এই দুইটা গ্যাসের কোনটার ব্যাপন হার বেশি হবে, এটা গাণিতিক যুক্তি সহকারে ব্যাখ্যা করতে হবে। তো এই দুইটা হচ্ছে আমাদের আজকের কমন ট্রেডমার্ক সিরিজের পার্ট 1-এ যেটা করছি। তো আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি, যে এই গ্যাস মিশ্রণের মোট চাপ এবং ব্যাপন হার এই দুইটার কনসেপ্ট কি। কনসেপ্ট শিখে তখন আমরা ম্যাথ করব, তাহলে এই টাইপের যত 20-30টা ম্যাথ আছে সৃজনশীল বোর্ড পরীক্ষায় আছে, আমরা সবগুলো সলভ করতে পারবো। তো শুরুতে যদি আমরা বেসিকটা শিখে নেই, যে মোট চাপ। তো মোট চাপটা কিভাবে বের করব। শুরুতে আমাদের একটা পাত্র দেয়া থাকবে, সেই পাত্রে চাপ P1, আয়তন V1। আর একটা পাত্র দেয়া থাকবে, আর একটা পাত্রে আমাদের চাপ P2, আয়তন V2। তো এই দুইটাকে আমরা একটা নতুন পাত্রে মিক্স করব। ঠিক আছে, এই দুইটাকে, এটা হচ্ছে গ্যাস ওয়ান, গ্যাস টু। এই দুইটাকে আমরা মিক্স করলে নতুন পাত্রে নিয়ে আসবো। এখানে টোটাল আয়তন ভি, টোটাল প্রেসার পি। তাহলে এই ভি কি, মোট আয়তন কত হবে, এই দুইটা যদি মিক্স করি, তাহলে V1 + V2। আর প্রেসার কি, মোট চাপ। তো এখন আমাদের পরীক্ষায় দিয়ে দেয় যে এই দুইটা পাত্র যদি মিক্স করি, তাহলে তৃতীয় পাত্রে মোট চাপ কত হবে। তো সূত্র কি, এটাকে বলে ডাল্টনের আংশিক চাপ সূত্র। পিভি ইকুয়াল P1 V1, P2 V2। আরো যদি এক্সট্রা পাত্র থাকতো, তখন আমরা P3 V3 অ্যাড করতাম। তাহলে সূত্র কি, পিভি ইকুয়াল P1 V1 + P2 V2। এই জায়গায় P1 V1 কি, প্রথম যে গ্যাস ছিল সেটার চাপ এবং আয়তন, P2 V2 হচ্ছে কি দ্বিতীয় যে গ্যাস ছিল সেটার চাপ এবং আয়তন, কি হচ্ছে কি আমাদের মোট চাপ, যেটা আমাদের বের করতে বলছে। মোট চাপ আর ভি হচ্ছে কি আমাদের মোট আয়তন মোট আয়তন। তবে মোট আয়তন বের করার জন্য দুইটা কন্ডিশন হতে পারে। যেহেতু আমরা বলছি যে এই দুইটা গ্যাস একসাথে মিক্স করছি, যেহেতু দুইটা গ্যাস একসাথে মিক্স করছি, তাহলে আমাদের আয়তন হবে V1 + V2 হবে। তবে আর একটা কন্ডিশন হতে পারে, যে এই দুইটা গ্যাসকে ধরে নাও যে 10 লিটার একটা আয়তনের পাত্রে ঢেলে দিছি, তখন কিন্তু আমাদের এই মোট আয়তন হবে 10 লিটার, তখন আর V1 V2 যোগ করার দরকার নাই। ঠিক আছে, এটা হচ্ছে মোট চাপের কনসেপ্ট। আর ব্যাপনের কনসেপ্ট কি, এখানে ব্যাপন বা নিঃসরণ একই জিনিস। ব্যাপন বা নিঃসরণ একই জিনিস। তো ব্যাপন কি আর নিঃসরণ কি। ব্যাপন হচ্ছে আমরা একটা ঘরে যদি সুগন্ধি রাখি, একটা সুগন্ধি রাখি, তাহলে কি হয়, সেই সুগন্ধিটা সারা ঘর ছড়িয়ে যায়। তাহলে একটা সুগন্ধি রাখলে সেই সুগন্ধিটা সারা ঘর ছড়িয়ে যায়। অর্থাৎ উচ্চ ঘনত্বের স্থান, যে এখানে একটা সুগন্ধি ছিল, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোনো প্রেসার দিচ্ছি না। একটা ঘরে যদি আতর রাখি, তো আতরটা কি হবে, এই আতরটা আস্তে আস্তে পুরা ঘর ছড়িয়ে যাবে। তাহলে আমরা আতরকে কোনো প্রেসার দিচ্ছি না যে তুমি ছড়িয়ে যাও, অর্থাৎ সে একা একাই সরে যাচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে আতরটা ছড়িয়ে যাচ্ছে, এবং আমরা কোনো প্রেসার ক্রিয়েট করতেছি না, কোনো চাপ দিচ্ছি না। ঠিক আছে, এটাকে বলা হয় কি, ব্যাপন। আর নিঃসরণ কি, নিঃসরণ একই জিনিস, যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাবে। তবে এই ক্ষেত্রে আমাদের চাপ থাকবে, চাপ প্রয়োগ করে আমরা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে নিয়ে যাবো। যেমন বেলুনে যদি একটা ছিদ্র করি, সেখানে একটা হাই প্রেসার থাকে, তো হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ধাবিত হয়। তো আশা করি বুঝতে পারছো।
এখন এই ব্যাপনের সূত্র কি? আমাদের এক্সামে দুইটা গ্যাস দেয়া থাকবে, একটা ধরে নাও গ্যাস ওয়ান, আর একটা হচ্ছে গ্যাস টু। গ্যাস টু, দুইটা গ্যাস দেয়া থাকবে। তো এই গ্যাসের আণবিক ভর ধরে নাও M1, এই গ্যাসের আণবিক ভর ধরে নাও M2। এই গ্যাসের ব্যাপন হার হচ্ছে R1, এই গ্যাসের ব্যাপন হার হচ্ছে R2। আচ্ছা, ব্যাপন হার কি? ব্যাপন হার, ব্যাপন হার আর ইকুয়াল, এটাকে বলা হয় ভি ডিভাইডেড বাই টি। অর্থাৎ একক সময়ে যতটুকু আয়তনে ছড়িয়ে যেতে পারবে। অর্থাৎ একটা ঘরে আতর রাখলাম, 1 সেকেন্ড সময়ে কতটুকু আয়তন ছড়িয়ে গেল, সেটাকে বলা হবে ব্যাপন হার। ঠিক আছে, রেট। তো এটা হচ্ছে R1 হচ্ছে প্রথম গ্যাসের ব্যাপন হার, R2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার, M1 হচ্ছে প্রথম গ্যাসের আণবিক ভর, M2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর। তো এই ব্যাপনের বা নিঃসরণের অনেকগুলো সূত্র আছে এই ব্যাপন হারের। তো এগুলো আগে জানতে হবে। তো সূত্রগুলো আমি লিখে দিই, যে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল রুট ওভার M2 ডিভাইডেড বাই M1 ইকুয়াল রুট ওভার D2 ডিভাইডেড বাই D1 ইকুয়াল D1 বাই D2 ইকুয়াল T2 বাই T1। এই সূত্রটা মুখস্থ রাখতে পারলে ব্যাপনের সকল ম্যাথ করতে পারবা। একটাই সূত্র, ব্যাপনের সকল ম্যাথ করতে পারবা। R1 কি? আচ্ছা, ব্যাপন হার এবং এই গ্যাসের আণবিক ভর পরস্পরের কিন্তু ব্যস্তানুপাতিক বর্গমূলের। অর্থাৎ যে গ্যাসের এম যদি বাড়ে, আর কমবে। ঠিক আছে, এম যদি বাড়ে আর কমবে, অর্থাৎ আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হবে। বিষয়টা এরকম, মোটা মানুষ ওজন বেশি দৌড়াবে কম। তো সেই জন্যই আণবিক ভর যখন বেশি হবে, আণবিক ভর বেশি হলে সে তো বেশি মানে ছুটতে পারবে না, সেজন্য আমাদের ব্যাপন হার কমে যায়। আবার আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হবে। যেমন ধরে নাও হাইড্রোজেন আছে আর নাইট্রোজেন আছে, কার ব্যাপন হার বেশি হবে? অবশ্যই হাইড্রোজেনের বেশি হবে। কারণ কি? হাইড্রোজেনের আণবিক ভর কম, সেজন্য এটা বেশি ছুটতে পারবে, সেজন্য এর ব্যাপন হার বেশি হবে। এই নাইট্রোজেনের হাইড্রোজেনের তুলনায় ভর বেশি, সেজন্য এর ব্যাপন হার কি হবে? কম হবে। কারণ কি? ভর বেশি, ছুটতে পারবে কম, সেজন্য ব্যাপন হার কম হবে। সেজন্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক। ইকুয়েশনটা দেখো, R1 হচ্ছে প্রথম গ্যাসের ব্যাপন হার, R2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার, M2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর, M1 আমাদের হচ্ছে প্রথম গ্যাসের আণবিক ভর। ডি2 কি? ডি2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের ঘনত্ব, ভি1 হচ্ছে প্রথম গ্যাসের ঘনত্ব। ভি1 আর ভি2 হচ্ছে প্রথম এবং দ্বিতীয় গ্যাসের আয়তন যেটা আছে। আর টি1 টি2 এগুলা তো সময়। ঠিক আছে, তো এই ইকুয়েশন জানলে এখন নিঃসরণের যে কোনো ম্যাথ করতে পারবা। ঠিক আছে, তো দেখো আমাদের যে ম্যাথটা দেয়া ছিল, এখানে ম্যাথটা আমরা যদি শুরুতে সলভ করতে যাই, তো ক নাম্বার যে ম্যাথটা দেয়া আছে, ক নাম্বার যেটা দেয়া আছে যে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? তো মোট চাপ কিভাবে বের করে সেটা তো আমরা সূত্র দেখলাম, যে পি ভি ইকুয়াল P1 V1 প্লাস P2 V2। পিভি ইকুয়াল P1 V1 প্লাস P2 V2। এটা আমরা সূত্র দেখলাম। তো মোট চাপ আমাদের কি? পি ইকুয়াল P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই ভি। দেখো তো এই ইনফরমেশন গুলো এখন আমাদের কাছে আছে কিনা। P1 V1 কি বলছিলাম? প্রথম গ্যাসের চাপ এবং আয়তন। প্রথম গ্যাসের আয়তন কত? 600 মিলিলিটার, চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। তাহলে 600 গুণ 2 যোগ P2 V2 কি? দ্বিতীয় গ্যাসের চাপ আয়তন। দ্বিতীয় গ্যাসের চাপ দিয়ে আছে 2.5 অ্যাটমসফিয়ার, আয়তন দিয়ে আছে 700 মিলিলিটার। তাহলে 2.5 ইন্টু 700। আর ভি কি? ভি দেখো, এখানে কিন্তু 3 লিটারের একটা পাত্র আছে, এই 3 লিটারের পাত্রে আমরা এই দুইটা গ্যাস ঢেলে দিব। তাহলে আমাদের এই টোটাল আয়তন কিন্তু তখন এই দুইটা আর যোগ করার দরকার নাই, কারণ আমাদের এই 3 নম্বর পাত্রে দুইটা ঢেলে দিছে। তাহলে আমাদের টোটাল আয়তন তখন কি কি হবে? 3। তো এটা ক্যালকুলেট করলে আমাদের যেটা অ্যান্সার আসবে, এত অ্যাটমসফিয়ার আমাদের হবে মোট চাপ। আশা করি বুঝতে পারছো। তো এরপর আমরা ঘ নাম্বার পড়বো। ঘ নম্বরে কি বলছে, যে উদ্দীপকের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি হবে?
তো ব্যাপন হার বেশি হবে কি কম হবে সেটা বোঝার উপায় কি, আমরা কি জানি, আর আণবিক ভরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আণবিক ভর যদি বেশি হয়, আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হার কমে যাবে। তো আগে আমাদের আণবিক ভরটা জানতে হবে। আণবিক ভর কিভাবে বের করবো, দেখো কোনো গ্যাসেরই আণবিক ভর দেয়া নাই, কিন্তু বিভিন্ন ইনফরমেশন দেয়া আছে। কি কি ইনফরমেশন দেয়া আছে? আয়তন দেয়া আছে, ভি দেয়া আছে, তারপরে পি দেয়া আছে, তারপরে ডাব্লিউ দেয়া আছে, এগুলো দেয়া আছে। ঠিক আছে, এখন আমাদের আণবিক ভর বের করতে হবে। আমরা একটা সূত্র জানি না, যে পিভি ইকুয়াল এন আর টি, সূত্র জানি তো। তাহলে এন মানে কি, ডাব্লিউ বাই এন ভাগ আণবিক ভর। তাহলে পিভি ইকুয়াল এন ইকুয়াল ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই এম। কারণ কি, ডাব্লিউ বাই এম মানে কি, মূল সংখ্যা এন। তাহলে এখান থেকে এম মানে কি হবে আমাদের, এম মানে হবে ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। তাহলে এম আণবিক ভর বের করার সূত্র কি, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। তাহলে আমরা প্রথম গ্যাসের আণবিক ভরটা বের করি, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। ডাব্লিউর ভ্যালু কত প্রথম গ্যাসের, 0.4 গ্রাম। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু যেহেতু আমাদের এখানে এককগুলা লিটার অ্যাটমোস্ফিয়ারে আছে, সেহেতু 0.0821 বসাতে হবে। 8.314, ওটা কিন্তু এসআই একক। এসআই একক যখন থাকবে তখন আয়তন আমাদের এই মিটার কিউব বা সেন্টিমিটার কিউবে থাকতে হবে, যেহেতু আমাদের এককগুলো মিলিলিটার চাপ অ্যাটমসফিয়ারে আছে। এসআই এককে আমাদের চাপও তখন এই যে নিউটন পার মিটার স্কয়ারে থাকতে হবে, যেহেতু অ্যাটমসফিয়ারে আছে। সেহেতু আমাদের একক এখানে আর এর একক 0.0821 বসাতে হবে, অ্যাটমসফিয়ারিক যে সার্বজনীন ধ্রুবক আছে সেটা বসাতে হবে। আচ্ছা, টেম্পারেচার কত, টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসের সাথে আমাদের 273 যোগ করতে হবে, তাহলে আমাদের কেলভিনে আসবে, ডিভাইডেড বাই পিভি। তাহলে ডাব্লিউ আর টি বসানো হয়েছে, পিভি পি আমাদের কত, 2 অ্যাটমসফিয়ার, ভি কত, 600 মিলিমিটার। তো এইটা যদি আমাদের ক্যালকুলেট করি ক্যালকুলেটরে, তাহলে আমাদের ভ্যালু আসবে 0.40.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 600। আমাদের ভ্যালু আসতেছে, আচ্ছা এখানে একটা বিষয় মানে এককেরা কিন্তু এক একটা এক একজন দিয়ে করছে। তো তুমি যেটা দিয়ে করো এখানে একক এরকম আসবে, 8.15 10⁻³ এটা হচ্ছে আমাদের এই প্রথম গ্যাসের আণবিক ভর। M2 দ্বিতীয় গ্যাসের আণবিক ভর কত হবে, ডাব্লুর ভ্যালু দেওয়া আছে 0.87 একক, 0.0821, টেম্পারেচার 298, 2 ইন্টু আমাদের ভি এর ভ্যালু হচ্ছে 700। তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের আসে 0.87, এটা আমাদের আসে হচ্ছে 15 × 2 × 10⁻³ তাহলে এতে এত গ্রাম, এটা এত গ্রাম, তাহলে দুইটা গ্যাসেরই আমরা আণবিক ভর জেনে গেছি। তো কোনটার আমাদের এখন আণবিক ভর বেশি, তাহলে সেটা আমাদের এখন হার কম হবে। দুইটা গ্যাসের মধ্যে কোনটার আমাদের আণবিক ভর বেশি হবে। তো আণবিক ভর কিন্তু আমাদের বেশি হবে এই গ্যাসের হবে নাকি এই গ্যাসের হবে, এটা কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, কিভাবে আণবিক ভর কারণ এখানে যে 10⁻³ আছে, কিন্তু এটার দিকে লক্ষ্য রাখতে হবে। একটু কল্পনা করো তো কোনটার আণবিক ভর বেশি হবে, বুঝতে পারতেছো কি কোনটার বেশি হবে? আণবিক ভর কিন্তু বেশি হবে আমাদের এই যে এটার। কারণ 15 কে 10⁻³ দিয়ে যদি ভাগ করো তাহলে একটা বড় ভ্যালু আসবে, আর 8 কে যদি 10⁻³ দিয়ে ভাগ করো তাহলে একটা ছোট ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে আণবিক ভর বেশি কোনটা, M2 এর আণবিক ভর বেশি M1 এর চেয়ে। তাহলে যেহেতু আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হার কি হবে, কম হবে। তাহলে আমাদের R1 এর ব্যাপন হার বেশি হবে, আর R2 ব্যাপন হার কম হবে। অর্থাৎ গ্যাস 1 এর ব্যাপন হার বেশি, গ্যাস 2 এর ব্যাপন হার কম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আর ক্লাসটা কেমন হলো ফিডব্যাকটা কমেন্টে জানাই দিও। আর ক্লাসে আরো কি কি উন্নতি করা দরকার একটু ফিডব্যাকে জানাই দিও কমেন্টে, তাহলে আরো ইমপ্রুভ করতে পারবো পরবর্তী থেকে। তো সবাইকে ধন্যবাদ।